আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সোহেল ফাইসাল। আর বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। রাজধানীর নিউ মার্কেট এলাকায় গুলিতে শীর্ষ সন্ত্রাসী টিটন নিহত, ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পরিচয় শনাক্ত। মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামায়াত করতে পারে না, সংসদে ফজলুর রহমান। জামায়াত করতে কাউকে জিজ্ঞেস করতে হবে কিনা বিরোধী দলের নেতার প্রশ্ন। রূপপুরে চুল্লিতে জ্বালানি দেওয়ার মাধ্যমে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পথে বাংলাদেশ, প্রথম ইউনিট থেকে ৩০০ মেগাওয়াট উৎপাদন আগস্টে। সবার জন্য আইনি সহায়তা নিশ্চিত করতে আরও কার্যকর উদ্যোগে প্রধানমন্ত্রীর ঘোষণা, অর্থের অভাবে কেউ বিচার বঞ্চিত থাকবে না মন্তব্য। এবং ওপেক প্লাস থেকে আরব আমিরাতের বের হওয়ার ঘোষণা, ইরান যুদ্ধে জ্বালানি সংকটের সময় তেল রপ্তানিতে বড় ধাক্কা। প্রিয় দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজনে একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত সংবাদে। রাজধানীর নিউ মার্কেট এলাকায় গুলিতে নিহত ব্যক্তি শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ টিটন বলে নিশ্চিত করেছে পুলিশ। নিহতের ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পরিচয় শনাক্ত করেছে পিবিআই। পুলিশ জানিয়েছে, টিটনের সঙ্গে আরেক শীর্ষ সন্ত্রাসী ইমনের দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। হত্যায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। সাদি মাহমুদের রিপোর্ট। মঙ্গলবার রাত ৮টার দিকে নিউ মার্কেটের বটতলা এলাকায় শহীদ শাহনেওয়াজ হলের সামনে দুর্বৃত্তরা গুলি করে টিটনকে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুজন মোটরসাইকেলে গিয়ে টিটনকে একের পর এক গুলি করে। সে সময় আশপাশের লোকজন ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। হামলাকারী দুজনই ক্যাপ ও মাস্ক পরা ছিল। টিটনকে ৪ থেকে ৫ রাউন্ড গুলি করা হয় বলে উল্লেখ করেন প্রত্যক্ষদর্শীরা। গুলিবিদ্ধ টিটনকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। মাথাসহ শরীরে একাধিক গুলির চিহ্ন রয়েছে বলে জানানো হয়েছে। আন্ডারওয়ার্ল্ডের কেউ না কেউ ঘটনাটি ঘটিয়েছে বলে ধারণা করছে পুলিশ। তবে কে বা কারা কেন এই ঘটনা ঘটিয়েছে সেটি বের করতে কাজ করছে তারা। শুটিং ইনসিডেন্ট ঘটাইছে, তারা কোন পাশ দিয়ে গেলো, কোন দিক দিয়ে গেলো, আমরা এগুলো সবই ইনভেস্টিগেশনের পার্ট। আমরা এটা দেখে আমরা দ্রুততর সময়ে যারা ক্রিমিনাল আছে তাদেরকে আমরা আইডেন্টিফাই করে আইনের আওতায় নিয়ে আসার আমরা চেষ্টা করছি। এটা আধিপত্য বিস্তারের তো ঘটনা অবশ্যই থাকে, এর সাথে আরো অনেক বিষয় থাকে। এগুলো আসলে ইনভেস্টিগেশন করার পরে আমরা আসলে বুঝতে পারবো। এখন আমরা চেষ্টা করতেছি যে এটাকে কনফার্ম করা এবং দ্বিতীয়ত কারা এই ঘটনা ঘটাইলো তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা। টিটনের পুরো নাম খন্দকার নাঈম আহমেদ। তিনি দীর্ঘ ২ দশকেরও বেশি সময় কারাগারে ছিলেন। ২০২৪ সালের গণ অভ্যুত্থানের পর অন্য সন্ত্রাসীদের মতো তিনিও কারামুক্ত হন। তবে কারামুক্ত হওয়ার পর তিনি আর আদালতে হাজিরা দেননি। ফলে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। টিটনের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার একাধিক মামলা রয়েছে। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামায়াতে ইসলামী করতে পারে না বলে সংসদে বলেছেন কিশোরগঞ্জ থেকে নির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান। রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবে এই বক্তব্য দেন তিনি। জামায়াত করতে কাউকে জিজ্ঞেস করা লাগবে কিনা সংসদে সেই প্রশ্ন করেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। ফজলুর রহমান সহ সরকারি দলের কয়েকজন সংসদ সদস্যের বক্তব্যে সংসদে সৃষ্টি হয় উত্তেজনা, ছড়িয়ে পড়ে উত্তাপ। শকর মালিথার রিপোর্ট। একটি নোটিশ দিয়েছেন। প্রশ্ন উত্তর টেবিলে উত্থাপিত বিশেষ অধিকার নোটিশের নিষ্পত্তি আইন প্রণয়ন কার্যাবলীর পর স্পিকার কিশোরগঞ্জ ৪ থেকে নির্বাচিত সংসদ সদস্য ফজলুর রহমানকে রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনার জন্য ১৫ মিনিট সময় দেন। এদেশের জঙ্গলে শুধু কোকিল ডাকে না,
এদেশের জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগারও থাকে। যতদিন রয়্যাল বেঙ্গল টাইগার থাকবে মুক্তিযোদ্ধা জিতবে, রাজাকার কোনোদিন এদেশে জয়লাভ করতে পারবে না। মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা এবং রাজাকারদের নিয়ে কথা বলার সময় বিরোধী দলের পক্ষ থেকে বিরোধিতা শুরু হয়। সে সময় সংসদে তীব্র হট্টগোল এবং উত্তেজনা ছড়িয়ে পড়ে। সংসদ সদস্যদের শান্ত করতে এক পর্যায়ে স্পিকার তার চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে পড়েন। সংসদে স্পিকার যখন দাঁড়ায় তখন এটি অবশ্য কর্তব্য সবাই এখানে বসে পড়বেন। যদি আমাকে তো আপনারাই তো আমাকে স্পিকার বানিয়েছেন, আমি এই সংসদের কাস্টোডিয়ান, অভিভাবক। যদি চেয়ারের প্রতি এই সম্মান আপনাদের না থাকে তাহলে জাতীয় সংসদের প্রতি মানুষের কোনো রেসপেক্ট থাকবে না আগামী দিনে। অনেক চেষ্টার পর পরিস্থিতি কিছুটা শান্ত হলে ফজলুর রহমান তার বক্তব্য শেষ করেন। বিরোধী দলের নেতা বলেছেন উনি মুক্তিযোদ্ধা পরিবারের লোক এবং উনি শহীদ পরিবারের লোক এবং উনি জামাত ইসলাম করেন। এটা ডাবল অপরাধ। মুক্তিযোদ্ধা পরিবারের লোক কেউ জামাত করতে পারে না। ফজলুর রহমানের বক্তব্যের পর স্পিকারের অনুমতি নিয়ে কথা বলেন বিরোধী দলীয় নেতা। মুক্তিযোদ্ধা কিংবা শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামাত ইসলামী করতে পারে না, তাহলে উনাকে জিজ্ঞেস করে করা লাগবে? এটি আমার নাগরিক অধিকার। আমি কোন দল করব, কোন আদর্শ আমি অনুসরণ করব, এর উপর হস্তক্ষেপ করার ন্যূনতম কোনো অধিকার রাষ্ট্র কিংবা সংবিধান কাউকে দেয়নি। আমি এটার তীব্র নিন্দা জানাই। এরপর কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের বিলটা পাশ করি, আপনার নিশ্চয়ই স্মরণে আছে বিরোধী দল কিন্তু ওয়াকআউট করে নাই। তৎকালীন রাজনৈতিক দলের উল্লেখ করে কয়েকটি রাজনৈতিক দল, আবার উত্তেজনা হোক সেটা চায় না, নাম নেব না, তাদের মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধ এই দুই ডেফিনিশনের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা তো সেটা স্বীকৃতি দিয়েছেন মাননীয় স্পিকার। রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনায় অংশ নেন সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যরা। আমাদের অপোজিশনের লিডার উনি মুক্তিযোদ্ধার পরিবারের সন্তান, শহীদ পরিবারের সন্তান, এটার উপরও আপনি আঘাত করেছেন। তো জাতি বিভক্ত না করলে মুক্তিযুদ্ধের ইতিহাস কিভাবে শিখাবো? হাওয়ার সাথে যুদ্ধ করছে মুক্তি বাহিনী। জাতি বিভক্ত করা যাবে না, বাংলাদেশকে হিন্দু মুসলমানে ভাগ করা যাবে না, আমেরিকা রাশিয়া ভাগ করা যাবে না। কিন্তু মুক্তিযুদ্ধের ইতিহাস যখন বলতে হবে তখন আমি কার সাথে? আমি হাওয়ার সাথে যুদ্ধ করছি, আমরা রাজাকারের সাথে যুদ্ধ করছি এবং তাই আমরা এখানে আসছি। এই ফ্যাসিস্ট যদি আবার বাংলাদেশে ঢুকে আপনাদের কারণে, আবার মনে রাখেন আপনারা কিন্তু এর থেকে মাপ পাবেন না, ক্ষমা পাবেন না। যদি আমরা বিভক্তি হই, মিনিমাম কিছু পয়েন্টে জাতীয় ঐক্য না হয়, তাহলে কিন্তু মনে রাখবেন কিন্তু বিপদ সবাই আছে, দেশের বিপদ আছে। এ সময় পয়েন্ট অফ অর্ডারে বিরোধী দলের সংসদ সদস্য আক্তার হোসেন বক্তব্য দিলে পাল্টা বক্তব্য দেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মোহাম্মদ জোনায়েদ আব্দুর রহিম সাকি। গণভোটের প্রশ্ন নিয়ে বিভ্রান্তি তৈরি করার কোনো সুযোগ নেই। আমি দাবি করেছি, আমার দাবি মানেই তো এটা অন্যরা গ্রহণ না করলে এটা গৃহীত হয়ে যেতে পারে না। বুধবার সকাল 11টা পর্যন্ত অধিবেশন মুলতবি করেন স্পিকার। আপনাদের সহযোগিতার জন্য অসংখ্য ধন্যবাদ। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশের জ্বালানি খাতে এক ঐতিহাসিক মাইলফলক অর্জিত হয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু হয়েছে, যা দেশের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত ধাপ হিসেবে বিবেচিত। আগস্টের প্রথম ইউনিট থেকে 300 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন শুরু হওয়ার কথা। পাবনার রূপপুর থেকে বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি ইউরেনিয়াম প্রবেশের মধ্য দিয়ে বাংলাদেশ প্রবেশ করল পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশের কাতারে। এর ফলে বাংলাদেশ এখন বিশ্বের 33তম দেশ যারা ইউরেনিয়াম ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করতে যাচ্ছে। এই প্রকল্পের মোট উৎপাদন ক্ষমতা 2400 মেগাওয়াট, যা দেশের বিদ্যুৎ চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। বিশেষজ্ঞরা বলছেন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি দীর্ঘমেয়াদে নিরবিচ্ছিন্ন ও স্থিতিশীল বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সহায়তা করবে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আমাদের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করবে, শিল্পায়নকে ত্বরান্বিত করবে এবং একটা আধুনিক টেকসই আত্মনির্ভর বাংলাদেশ গঠন করবে, অসামান্য অবদান রাখবে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আমাদের জাতীয় সক্ষমতার একটি প্রতীক।
রূপ থেকে রূপান্তর ফ্রম কনসেপ্ট টু রিয়ালিটি। এই দীর্ঘ যাত্রাপথের পরিকল্পনা, নকশা নির্মাণ, ফুয়েল লোডিং, স্টার্টআপ প্রতিটি ধাপ ছিল অত্যন্ত চ্যালেঞ্জিং। জ্বালানি বিশেষজ্ঞদের মতে এই কেন্দ্র দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার করতে এবং গ্যাস ও আমদানি নির্ভর জ্বালানির উপর চাপ কমাবে। একই সঙ্গে এটি অর্থনৈতিক উন্নয়নে নতুন গতি সঞ্চার করবে। IAEA has been joining and supporting Bangladesh's nuclear program from the very beginning, and very recently through a pre-operational review in August 2025. Благодарю руководство российского и бангладешского регулятора за слаженное взаимодействие и выстроенное пространство доверия. সব মিলিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র শুধু একটি প্রকল্প নয়, এটি বাংলাদেশের জ্বালানি খাতে নতুন যুগের সূচনা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। ফুয়েল লোডিংয়ের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের যে প্রক্রিয়া শুরু হলো, সেই প্রক্রিয়ার মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন আর সাথে দেশে চলমান বিদ্যুৎ সংকট মোকাবেলায় এই বিদ্যুৎ অগ্রণী ভূমিকা রাখবে এমনই মনে করছেন সংশ্লিষ্টরা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে রফিকুল বাশার, চ্যানেল আই। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সব নাগরিকের আইনি সহায়তা নিশ্চিত করতে সরকার আরও কার্যকর উদ্যোগ নেবে। জাতীয় আইনগত সহায়তা দিবসে রাজধানীতে বিশেষ অনুষ্ঠানে তিনি বলেছেন, মানবিক রাষ্ট্র গঠনে আইনের শাসন প্রতিষ্ঠার বিকল্প নেই। প্রধানমন্ত্রী আরও বলেছেন, অর্থের অভাবে আইনজীবী নিয়োগ দিতে না পেরে কেউ বিচার বঞ্চিত থাকবেন, এটা হতে পারে না। রাহুল রায়ের রিপোর্ট। জাতীয় আইন সহায়তা দিবস উপলক্ষে রাজধানীর শহীদ আবু সাইদ আন্তর্জাতিক কনভেনশনে বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান। 2026-এর সেরা প্যানেল আইনজীবী, লিগ্যাল এইড অফিসার সহ কয়েকজন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হয়। জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের পরিবার ও আহতরাও ছিলেন অনুষ্ঠানে। বছরের পর বছর ধরে বক্তব্যে সবার জন্য ন্যায় বিচার নিশ্চিত করার কথা বলেন প্রধানমন্ত্রী। আমাদের সংবিধানের 27 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী। বর্তমান সরকার বিশ্বাস করে অ্যাক্সেস টু জাস্টিস প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার। রাষ্ট্রের কোনো নাগরিক অর্থের অভাবে আইনের আশ্রয় কিংবা ন্যায্য বিচার থেকে বঞ্চিত থাকবে, এটি একটি গণতান্ত্রিক রাষ্ট্রে কোনোভাবেই কাম্য বা প্রত্যাশিত নয়। সমতা, সহমর্মিতা এবং পারস্পরিক আস্থা একটা ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য অবশ্যই অপরিহার্য। নাগরিকদের জন্য আইনি সহায়তা নিশ্চিতে আরও কার্যকর উদ্যোগ নেওয়ার ঘোষণা দেন সরকার প্রধান। একজন মানুষও যাতে অর্থের অভাবে অ্যাক্সেস টু জাস্টিস থেকে বঞ্চিত না হয়, সেই লক্ষ্যকে সামনে রেখে সরকার লিগ্যাল এইড কর্মসূচি অব্যাহত রেখেছে। এই লক্ষ্যে ইতিমধ্যে সরকার সংশ্লিষ্ট বিধিবিধানের প্রয়োজনীয় সংশোধন এনেছে। সারা বিশ্বে একটি কথা বিশেষভাবে প্রচলিত, সেটি হচ্ছে জাস্টিস ডিলেইড ইজ জাস্টিস ডিনাইড, অর্থাৎ বিচার বিলম্ব মানেই বিচার অস্বীকার। এই বাস্তবতা মাথায় রেখে লিগ্যাল এইডের মাধ্যমে মামলার আগেই মধ্যস্থতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে। মানুষ যেন সহজে প্রাথমিক আইনি পরামর্শ গ্রহণ করতে পারে, এক্ষেত্রে সরকারের লিগ্যাল এইড হেল্পলাইন আরো কার্যকর ভূমিকা রাখবে বলে ব্যক্তিগতভাবে একজন নাগরিক হিসেবে আমি সেটি আশা করি। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সবাই মিলে একটি মানবিক রাষ্ট্র গড়ে তুলতে হবে। আমরা সবাই মিলে একটি ন্যায়ভিত্তিক মানবিক রাষ্ট্র গড়ে তুলি, যেখানে ন্যায় বিচারই হবে শেষ কথা আমাদের। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। এবারে ইরান যুদ্ধের 61তম দিন। ইরানের ছায়া ব্যাংকিং ব্যবস্থার সাথে সম্পৃক্ত 35 ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ। যুদ্ধবন্ধের আলোচনায় দেখা দেওয়া অচলাবস্থার মধ্যেই নতুন করে এ নিষেধাজ্ঞার ঘোষণা দেওয়া হয়েছে। হরমুজ প্রণালী খুলে দিতে যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেছে ইরান, এমন দাবি করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প আরও লিখেছেন, ইরান বর্তমানে ভেঙে পড়ার মতো অবস্থায় রয়েছে।
দেশটিতে নেতৃত্বের সংকট সমাধানের চেষ্টা চলার মধ্যেই ইরান চায় যুক্তরাষ্ট্র যেন দ্রুত হরমুজ প্রণালী খুলে দেয়। বিশ্বজুড়ে জ্বালানি নিয়ে অস্থির পরিস্থিতিতে হরমুজ প্রণালীর অবরোধ তুলে নিতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ভাডিপুল। এদিকে শত্রু যদি নতুন কোনো পদক্ষেপ নেওয়ার দুঃসাহস দেখায় তবে নতুন ধরনের সরঞ্জাম ও আধুনিক যুদ্ধ কৌশলের মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের সেনাবাহিনী। জ্বালানি তেল রপ্তানিকারক জোট ওপেক এবং ওপেক প্লাস থেকে বের হয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। 1 মে থেকে জোট থেকে বের হয়ে যাওয়ার কথা জানিয়েছে দেশটি। ইরান যুদ্ধে বৈশ্বিক জ্বালানি সংকটের মধ্যে দেশটির এই পদক্ষেপ তেল রপ্তানিতে বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে। পর্যবেক্ষকরা বলছেন, দীর্ঘদিনের ওপেক সদস্য সংযুক্ত আরব আমিরাতের এই প্রস্থান সংগঠনটিকে অস্থির এবং দুর্বল করে দিতে পারে। বিস্তারিত সুব্রত গাইনের রিপোর্টে। ইরান যুদ্ধের ফলে বিশ্বজুড়ে দেখা দিয়েছে জ্বালানি তেলের সংকট। এমন পরিস্থিতির মধ্যেই সংযুক্ত আরব আমিরাতের ওপেক ও ওপেক প্লাস থেকে বের হওয়ার ঘোষণা জ্বালানি রপ্তানিতে বড় ধাক্কা বলছেন পর্যবেক্ষকরা। ওপেকভুক্ত উপসাগরীয় দেশগুলো আগেই হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি রপ্তানিতে সমস্যায় পড়ছিল। এই সরু নৌপথ দিয়ে সাধারণত বিশ্বের মোট অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় 1/5 পরিবহন হয়। কিন্তু ইরানের হুমকি ও জাহাজে হামলার কারণে রপ্তানি ব্যাহত হচ্ছে। এ পরিস্থিতিতে ওপেক থেকে আরব আমিরাতের বের হয়ে যাওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। তিনি বহুদিন ধরে অভিযোগ করে আসছেন ওপেক বিশ্বকে ঠকাচ্ছে এবং কৃত্রিমভাবে তেলের দাম বাড়াচ্ছে। আরব আমিরাতের এই পদক্ষেপের পেছনে রয়েছে নিরাপত্তা নিয়ে অসন্তোষ। দেশটির প্রেসিডেন্টের কূটনৈতিক উপদেষ্টা আনোয়ার গার্গাস জানিয়েছেন, ইরানের হামলার সময় আরব ও উপসাগরীয় দেশগুলোর প্রতিক্রিয়া ছিল দুর্বল। তিনি বলেন, যেভাবে এই দেশগুলো প্রতিক্রিয়া দেখিয়েছে তা প্রত্যাশার তুলনায় অনেক কম। বিশ্লেষকদের মতে আরব আমিরাতের এই সিদ্ধান্ত শুধু ওপেক জোটকেই দুর্বল করবে না, বরং বৈশ্বিক জ্বালানি বাজারে নতুন অস্থিরতা তৈরি করতে পারে। সুব্রত গাইন, চ্যানেল আই। এবারে অন্যান্য সংবাদ। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার 2 বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী হত্যার অভিযোগে গ্রেপ্তার হিশাম সালে আবু ঘারবেকে কারাগারে রাখার নির্দেশ দিয়েছেন আদালত। ফ্লোরিডার হিলসবরো কাউন্টি জর্জ লোগান মার্ফি এই আদেশ দেন। অভিযুক্ত হিশামের বিরুদ্ধে 2টি প্রথম ডিগ্রি হত্যার অভিযোগ আনা হয়েছে এবং তার বিরুদ্ধে মামলার সাক্ষী বা ভুক্তভোগী পরিবারের সঙ্গে যোগাযোগ নিষিদ্ধ করা হয়েছে। নিহত 2 শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি 16 এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন। 24 এপ্রিল লিমনের মরদেহ উদ্ধার করা হয়। এর পরদিন বৃষ্টির বাসা থেকে মরদেহের একটি অংশ পায় পুলিশ, যার সঙ্গে বৃষ্টির ডিএনএর মিল পাওয়া গেছে। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ও শেষ ধাপে ভোট গ্রহণ চলছে। মোট 142টি আসনে ভোট হচ্ছে। এর মধ্যে রয়েছে কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়া। সব দফার ভোট গণনা শেষে 4 মে ভোট গণনা ও ফল প্রকাশ করা হবে। দেশি প্রযুক্তিতে তৈরি ফতেহ-2 ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। দেশটির সেনাবাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস ISPR আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দিয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, উন্নত কারিগরি এবং আধুনিক যুদ্ধবিদ্যার সমন্বয়ে তৈরি এই ক্ষেপণাস্ত্রটি পাকিস্তানের প্রতিরক্ষা কৌশলে এক নতুন মাত্রা যোগ করল। এবারে নিটল টাটা কৃষি সংবাদ। চলতি মৌসুমে সাতক্ষীরায় পটলের বাম্পার ফলন হয়েছে। কম উৎপাদন খরচ ও ভালো বাজার মূল্যে লাভজনক হওয়ায় অনেক কৃষক ধানসহ অন্যান্য ফসলের পরিবর্তে পটল চাষে ঝুঁকছেন। এতে কৃষিতে দেখা দিয়েছে নতুন সম্ভাবনা। এবার প্রকৃতি সংবাদ। ভয়াল 29 এপ্রিল আজ। 1991 সালের এই দিনে দেশের উপকূলে আঘাত হানে মহাপ্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস। প্রাণ হারায় লাখো মানুষ। ব্যাপক ক্ষতি হয় প্রকৃতি ও জীববৈচিত্র্যের। প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় আঘাত হানার 35 বছর পার হলেও এখনও অরক্ষিত উপকূলীয় বেড়িবাঁধ।
বাড়ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা, উপকূলের জনজীবন রক্ষায় জলবায়ু সহিষ্ণু টেকসই বেড়িবাঁধ নির্মাণের পরিকল্পনায় থমকে আছে কর্তৃপক্ষের কর্মতৎপরতা। এর সাথে শেষ করছি এখনকার সংবাদ। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। রাজধানীর নিউ মার্কেট এলাকায় গুলিতে শীর্ষ সন্ত্রাসী টিটন নিহত, ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পরিচয় শনাক্ত। মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামায়াত করতে পারে না, সংসদে ফজলুর রহমান। জামায়াত করতে কাউকে জিজ্ঞেস করতে হবে কিনা বিরোধী দলের নেতার প্রশ্ন। রূপপুরে চুল্লিতে জ্বালানি দেওয়ার মাধ্যমে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পথে বাংলাদেশ, প্রথম ইউনিট থেকে 300 মেগাওয়াট উৎপাদন আগস্টে। সবার জন্য আইনি সহায়তা নিশ্চিত করতে আরও কার্যকর উদ্যোগে প্রধানমন্ত্রীর ঘোষণা, অর্থের অভাবে কেউ বিচার বঞ্চিত থাকবে না মন্তব্য। এবং ওপেক এবং ওপেক প্লাস থেকে আরব আমিরাতের বের হওয়ার ঘোষণা, ইরান যুদ্ধে জ্বালানি সংকটের সময় তেল রপ্তানিতে বড় ধাক্কা। আমাদের পরে সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।